এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আর এবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ, সেখান থেকে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। অর্থাৎ ফের একবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আগেও এসআইআর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এই ব্যক্তি। শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শরদিন্দুর থেকে জানবো। শরদিন্দু, হিয়ারিং এর নোটিশ তিনি কবে পেয়েছেন এবং পরিবার সূত্রে আমরা কি জানতে পারছি? দেখো, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমরাল গ্রামের ঘটনা এবং মৃত ব্যক্তির নাম মিলন রায়। তাকে গত 21 তারিখ শুনানিতে ডাকা হয়েছিল এবং তার পদবী রায় কিন্তু তার বাবার পদবী বাগদি হয়ে রয়েছে, সে কারণে তিনি আতঙ্কে ছিলেন। তাই 21 তারিখে যখন ডাক আসে তিনি 20 তারিখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরে তাকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 21 তারিখ 22 তারিখ তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপরে ফের তিনি 23 তারিখ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে বা ট্রেন লাইনে মাথা দিয়ে তিনি আত্মঘাতী হন। পরিবারের আত্মীয়রা, পরিবার এবং গ্রামবাসীরা তাদের দাবি যে তিনি এই যে এসআইআর এর নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন, যেহেতু বাবার নাম পদবীর সঙ্গে তার পদবী ভুল ছিল এবং তাকে পুলিশ শুনানি কেন্দ্র থেকেই তুলে নিয়ে যে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, এই আতঙ্কে তিনি ভুগছিলেন এবং সেই আতঙ্ক থেকেই তিনি এইভাবে আত্মঘাতী হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। বেশ, যখন থেকে কাগজ করতে লাগলো তখন থেকে ও একটা ভয় খেয়ে গেল। বিডিও অফিসে ডাক দিয়েছিল হিয়ারিং এর দিনে, কাল যেন হিয়ারিং, আজকে ও বিষ খেয়ে ফেললো। আমি হিয়ারিং এ গেলে ওইখান থেকে যদি আমাকে টেনে নিয়ে গাড়ি চাপিয়ে নিয়ে বাংলাদেশ চলে যায় তাইলে আমাকে কেউ বাঁচাতে পারবি? ছেলেটা চলে গেল, কাঁচা জীবনটা লাইনের পথে দিয়ে দিল, কেউ আগুলে রাখতে পারলাম না। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে আত্মঘাতী মিলন রায়। তবে এই অভিযোগ কিন্তু দিকে দিকে আসছে। মুর্শিদাবাদ এবং কোচবিহারেও একই অভিযোগ, অর্থাৎ এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। নানা দিকে এই হয়রানির অভিযোগ কিন্তু অব্যাহত। তোজাম্মেল শেখ মুর্শিদাবাদের নওদার বাসিন্দা, পেশায় দিনমজুর। শনিবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি 28শে জানুয়ারি তোজাম্মেলকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। শনিবার বাজারে মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এসআইআর এর প্রথমে ছেলের নাম ঘুরে আসে, তারপরে উনার নাম বাতিল হয়। ওই টেনশনে বাজারে গেছিল, বাজারে গিয়ে অনেকজনের সাথে কথা বলেছিল, আলোচনা বলেছিল যে এরকম নাম ভুলে এসছে, আমরা এই হয়েছে কি করতে হবে, ওরই টেনশনে বাজারে গিয়ে পড়ে যায়। কোচবিহারের শীতলকুচির ছাপিয়া খাতুন বিবি, রবিবার সকালে তিনি মারা যান। পরিবারের দাবি 29শে জানুয়ারি বৃদ্ধাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। রবিবার হার্ট অ্যাটাক হয়ে মারা যান। অনেকদিন ধরে আতঙ্কে ছিল যে আমার কোনো আসবে নাকি। দুদিন আগে ওনার এসে গেল এসআইআর এর ফর্মে দেখতেছি যে ওর নাকি নামের ডিসমিস এসছে। দুদিন ধরে টেনশনে খারাপিনে কিছু খাচ্ছে না। বললো যে আমি এত টেনশন করে পাচ্ছি না, আমার কাছে তো কাগজপত্র ঠিকমতো পাচ্ছি না, আমি হার্ট অ্যাটাকেই এরকম হয়ে গেল। বাচ্চার বয়স 25 দিন। তাকে কোলে নিয়েই শুনানির লাইনে মা। রবিবার জলপাইগুড়ি বিডিও অফিসে। ও ঠাকমার সঙ্গে ওর বয়সের গন্ডগোল। মেয়ের তো সিজারে বাচ্চা হয়েছে, 25 দিন হলো, এখনো ব্যথা আছে, ওষুধ খাওয়াই নিয়ে এসছি। এখন ব্যথা নিয়ে লাইনে দাঁড়ায়। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লক। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি এই ব্লকের প্রায় 70,000 বাসিন্দাকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে। রবিবার তাদের মধ্যে প্রায় 5,000 জনকে ডাকা হয় শুনানিতে। বিডিও অফিসে এদিন ছিল ভিড়ে ভিড়। বাবার নাম থাকা সত্ত্বেও আমাকে তিনবার এই হয়রানির শিকার হতে হচ্ছে। ইন্টারভিউ বন্ধ করে আসতে হচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে এরা হয়রানি শিকার করছে, এই হয়রানি শেষ করতে আমরা জানতে চাই। আমার ব্লকে 2,62,000 ভোটার, তার মধ্যে 70 থেকে 72,000 লোককে ডাকা হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে তাদের এই যে সময় নষ্ট করে আসা এবং লাইনে দাঁড়ানো, এবং যার বয়স 90-95 তাকে এখন প্রমাণ করতে হচ্ছে সেই দেশের নাগরিক কিনা। এবং এই নোটিশ আসার পর সবাই একটা টেনশনে। বীরভূমের দুবরাজপুরের বিডিও অফিস, এখানেও এই দিন ভিড়ে ভিড়। শুনানির লাইনে দাঁড়িয়ে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ।
কষ্টের তো শেষ নেই। এই বয়সে এসে যদি ওনারা এই ভিড় দেখেন, আমার মতো অনেকেই ভিড়ে পড়ে আছে, তো সব কিছু দেখে শুনে মনে হলো যে সিস্টেমের একটু প্রবলেম হয়ে গেছে। নিউজ 18 বাংলা। এসআইআর এর হয়রানির দিকে দিকে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আর এবার দেখাবো এসআইআর হয়রানিতে কেশব একাডেমিতে, অর্থাৎ শুনানি কেন্দ্রে পৌঁছেছেন মন্ত্রী শশী পাঁজা। এসআইআর হয়রানির দিকে দিকে এই অভিযোগ সামনে এসেছে, আর এবার সরব হয়েছেন, হেনস্থার অভিযোগে সরব হয়েছেন শশী পাঁজা। নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে হিয়ারিং এ ডাক কেশব একাডেমিতে, শুনানি কেন্দ্রে মন্ত্রী শশী পাঁজা। এটা আমার এনরোলমেন্ট ফর্ম, যেটা আমরা দুটো করে সবাই বললাম, এটা তার অরিজিনাল সমস্ত রয়েছে। আমার বাড়িতে 4 জন সদস্য, স্বামী স্ত্রী 2 মেয়ে, 3 জন ডাকা হয়নি, আমাকেই ডাকা হলো, এটা তো ফার্স্ট বললামই, তাহলে এটা অরিজিনাল। এবার ঠিক আছে, ভোটার লিস্টে, ফিজিক্যাল ভোটার লিস্টে তো নিশ্চয়ই আমি দেখেছি 2002, এইটা তখন এই স্কুল ছিল, এখন অবশ্য নেই। এই দেখুন 72 নম্বর সিরিয়াল নাম্বারে 58 নম্বর 5 250 সেকেন্ড ফ্লোর শশী পাঁজা। আজকে ডকুমেন্ট যেভাবে আমার চ্যালেঞ্জ হলো, আমি বলছি এক কথায় স্তম্ভিত, এবং নিশ্চয়ই এটা হেনস্থা, এটা সাধারণ মানুষের হেনস্থা। আমার সবই আছে, হতে পারে না, এইটাই অন্যায় হচ্ছে, এটা হয় না। মানুষকে হেনস্থা হতে হচ্ছে ওর জন্য, এটা তো পরিকল্পিতভাবে বিএলও দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা। হিয়ারিং সেন্টারে বিএলও শশী তর্কাতর্কি, পাসপোর্ট জমায় নারাজ মন্ত্রী শশী পাঁজা। সব নথি দেওয়ার পরও কেন পাসপোর্ট দাবি, প্রশ্ন তুলে হেনস্থার অভিযোগ মন্ত্রী শশী পাঁজার। প্রবলেম বলুন তো, 2002 আমার নাম আছে, মানে প্রত্যেকেই না, আপনি বলুন, আমি বলছি। আমার আরেকজন মেম্বার, বাড়ির মেম্বারকেই সামনে রাখছি, আমার হাজবেন্ড 2002 আছে, ওনাকে কেন ডাকা হবে? কোথায় আমার মিসম্যাচটা, কোথায়? আপনার এররের জন্য আমি যাবো না। না, আপনার বিএলও অ্যাপেতে নেই কেন? আপনি বিএলও, আপনার আগেন্স্ট আমার কিছু নেই, আপনার অ্যাপে নেই বলে আমাকে পাসপোর্ট কেন দিতে হবে? না কেন? আপনি অ্যাপ দেখান আমায়। এটা সিও বাংলায় যিনি আছেন তাকে দেখতে হবে। আমরা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে যে প্রতিবাদগুলো করতাম সেটা সম্পূর্ণটা বৈধ। নিজেও একটা উদাহরণ হিসেবে তার মধ্যে নিজেকেও রাখছি। বাংলার ক্ষেত্রে এটা হবে কেন? আর ওই 11টা ডকুমেন্ট, অসম্ভব 11টা ডকুমেন্ট। আপনি পাসপোর্ট চাইছেন, আমি পাসপোর্ট দেখাবো না, এটা আমার প্রতিবাদ। কি করবেন দেখুন, পরে লিস্টে নাম তোলে কিনা, 3 বার করে নির্বাচিত একজন বিধায়কের নাম তোলে কিনা। এই নিয়মাবলী কে তৈরি করলো? দিস ইজ আনকনস্টিটিউশনাল এবং ইলিগাল। আপনার 2002-তে নাম আছে, পরিষ্কার বুঝে নিন, সেটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সেখানে এই মানুষটাকে আরো এডিশনাল ডকুমেন্ট জিজ্ঞেস করা হলো, আধার দিলাম, তারপরেও 11টা ডকুমেন্ট মধ্যে কিছু আছে কিনা, পাসপোর্ট আমি দেব না।